পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। শ্রমিকদা পারেনও যা বললেন এখানে শ্রমিক ভট্টাচার্য, ওনার এক একটা কথা যেটা বললেন মজার ছলে, কিন্তু এক একটা পয়েন্ট করার মতো। প্রথম বললেন যে পুলিশ নেই তাই নেতা নেই, অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কারও নেই। বীর অর্থাৎ যে অভিষেক ব্যানার্জিকে বলা হচ্ছে, বীর শব্দের অপমান করা আমি মনে করি। তো সেই অভিষেক ব্যানার্জি ফলতায় আজকে লাস্ট, আজকে শেষ প্রচার, তাও অভিষেক ব্যানার্জি নামতে পারেননি। যে অভিষেক ব্যানার্জিকে ঠেলা দিয়ে দিয়ে মমতা ব্যানার্জি তোলার চেষ্টা করলেন, কিন্তু ট্যালেন্ট না থাকলে কি আর জোর করে ট্যালেন্টেড করা যায়? যায় না, যায়নি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো পদে অভিষেক ব্যানার্জিকে বসিয়েছেন, যে পদে হয়তো নর্মাল কোনো ব্যক্তিকে বসতে গেলে অগ্নি পরীক্ষা দিয়ে বসতে হতো। সেই অভিষেক ব্যানার্জি নিজে থেকেই হয়ে গেছিলেন যে আমি নাকি দলের সেনাপতি। তো সেই সেনাপতি ফলতার উপনির্বাচনে নিজের মুখটুকু দেখাননি। জাহাঙ্গীর যে অভিষেক ব্যানার্জির ছায়া সঙ্গী এবং ভেবেছিল জাহাঙ্গীর যে অভিষেক ব্যানার্জির হাত আমার মাথায় রয়েছে, তাই আবেগে বলে ফেলেছিল যে আমি পুষ্পা। সেই পুষ্পা আজকে ওপরে তো উঠে গেছে অভিষেক ব্যানার্জির ঘাড় পা দিয়ে, তাকিয়ে দেখছে নিচের মইটাই নেই। অর্থাৎ অভিষেক ব্যানার্জি ফলতাতে প্রচারেই আসেনি। এখান থেকে আপনারা আরো ক্লিয়ার ইমেজ বুঝতে পারবেন যে কতটা ধাপাড়িভাবে এই সরকারটি চলতো, আগের সরকারটি। এই অভিষেক ব্যানার্জি নিজের নেতাগিরি প্রমাণ করার জন্য, কত বড় লিডার হয়েছে প্রমাণ করার জন্য, কত বড় মানে তৃণমূল কংগ্রেসে নাকি অভিষেক ব্যানার্জির মতন নেতা পয়দাই হয়নি এমন প্রমাণ করার জন্য রেকর্ড গড়েছিলেন লোকসভা ইলেকশনে। এই ডায়মন্ড হারবার থেকে 7,10,930 ভোটে জয়ী লাভ করে রেকর্ড গড়েছিলেন। বিরাট বড় নেতা হয়ে গেছিলেন। সেখানে ফলতা বিধানসভা থেকে একাই অভিষেক ব্যানার্জি 1,68,372 ভোটে এগিয়েছিল। তো কোথায় সেই অভিষেক ব্যানার্জি? আপনারা প্রশ্ন করুন, কোথাকার সেই ভোট? কোথায় গেল সেই অভিষেক ব্যানার্জির হুঙ্কার? এত ভোট, এত লিড রেকর্ড করছিলেন, আজকে সেই ফলতায় অভিষেক ব্যানার্জি প্রচারে নামেনি। তার মানে কতটা ফাঁকা কলসি ছিল বুঝতে পারছেন? তাও তো মমতা ব্যানার্জি টিং 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 করে একটু চেষ্টা করছেন। এখনো মমতা ব্যানার্জি লিড দেওয়ার চেষ্টা করছেন, এখনো মমতা ব্যানার্জি দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন। এই তো আপনারা দেখতে পেলেন যে অভিষেক ব্যানার্জির কালীঘাট আর এই যে হরিশ মুখার্জি রোডের বাড়িতে, যে শান্তিনিকেতনের বাড়ি, সেখানে নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভার দিক থেকে, তাই তো? এবং যেখানে নোটিশ পাঠানো হয়েছে এই বিল্ডিং বিভাগের আইনের 401 ধারায়, এই বিল্ডিং বিভাগের দায়িত্বে কে রয়েছেন? ফিরহাদ হাকিম রয়েছেন, তিনি নোটিশ পাঠাচ্ছেন। তারপরে মমতা ব্যানার্জি যখন দেখলেন যে অভিষেক ব্যানার্জিকে ঘেরা হচ্ছে, কত প্রোটেকশন দেবেন আমি জানি না, অভিষেক ব্যানার্জিকে ঘেরা হচ্ছে, বেচারাকে নোটিশ পাঠানো হচ্ছে, তাও মমতা ব্যানার্জি এই যে তিলজলা কাণ্ডে বুলডোজার, মানে মমতা ব্যানার্জি এটা বলছেন যে তিলজলা কাণ্ডে যে বুলডোজার পাঠানো হয়েছে বেআইনি নির্মাণ ভাঙার জন্য, এবং এই যে অভিষেক ব্যানার্জিকে টার্গেট করা হচ্ছে তার কালীঘাটের বহুতল বাড়িতে এবং তার শান্তিনিকেতনের বাড়িতে যে নোটিশ পাঠানো হচ্ছে, এখনো মনে রাখবে পুরসভার মেয়র এবং মেয়র পরিষদের উদ্দেশ্যে তিনি বলছেন যে কলকাতার পুরসভা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসেরই দখলে রয়েছে। এখান থেকে কি বুঝলেন? যে ভাইপো ঘরে ঢুকে পড়েছে, দিদি কিন্তু তাও চেষ্টা করছেন দলটাকে দাঁড় করানোর, এই আঁকড়ে ধরে রয়েছেন যে না, দলটাকে দাঁড় করাতে হবে। কিন্তু প্রবলেমটা কোথায় এখানে বুঝতে হবে তো। প্রবলেমটা হচ্ছে তিলজলা কাণ্ডে, যেখানে মমতা ব্যানার্জি বুঝছেন যে ওখানে বেআইনি নির্মাণ হয়েছে, যার জন্য বুলডোজার পাঠানো হচ্ছে, তাও মমতা ব্যানার্জি যে পাশে দাঁড়িয়ে যাচ্ছেন, বেআইনি নির্মাণের কাছে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, পাশে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, না বেআইনি নির্মাণ আইনো আমি জানি কিন্তু তাও ভাঙা যাবে না। এইটাই মানুষের পছন্দ না। আপনি লিড দিচ্ছেন, আপনি সুপ্রিমো হতে পারেন, কিন্তু মানুষ তো এটাই নেবে না। মানুষ দুর্নীতি নেবে না, মানুষ তোলাবাজি নেবে না, মানুষ বেআইনি নির্মাণ নেবে না, কিন্তু আপনি সেই বেআইনি কাজের পাশে দাঁড়িয়ে। তাই আজকের রেজাল্ট এই। আমি তো বলবো অভিষেক ব্যানার্জিকে আর ঠেলা দিতে হবে না। ঠেলা দিতে অনেক চেষ্টা করেছিলেন যে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জি, এই দুই আমার ছেলে। মমতা ব্যানার্জি এইভাবেই শুরু করেছিলেন যে নেক্সট দায়িত্ব এনাদেরকেই দেওয়া হবে। শুভেন্দু অধিকারী ছিলেন ট্যালেন্টেড, শিশির অধিকারীর নামে নয়, নিজে। আর অভিষেক ব্যানার্জিও পিসি ভাইপো সম্পর্ক বুঝে নিন, একই ব্যাপার কিন্তু মোটামুটি। ওনারও ফ্যামিলি রাজনৈতিক, অভিষেক ব্যানার্জিও রাজনৈতিক, কিন্তু দিদি অভিষেক ব্যানার্জিকে ঠেলা মেরেও তুলতে পারলেন না, কারণ প্রথম থেকেই উদ্দেশ্য হচ্ছে অসৎ। আর অসৎ সাময়িক, সারা জীবনের নয়। ধর্মেরই জয় হয়, সত্যেরই জয় হয়। তা এর থেকে বড় প্রমাণ আর হতে পারে না যা আমাদের রাজ্যে হয়েছে। আজ পুলিশ নেই, কনভয় নেই, ভয় ভাইপো ফলতায় ঢুকতে পারছে না। খুব নাকি তৃণমূলের দুর্গ। কোথায় দুর্গ? কোন দুর্গ? সব কি ফাঁপা দুর্গ ছিল? পুলিশের মাধ্যমে তৈরি করা দুর্গ? আর আজ আপনাদের শুনে ভালো লাগবে যে এই সেই ছোট্ট ইউটিউব চ্যানেলের অদ্বিতীয়া রয়, যে একটা সময় আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছিলাম কাটাপ্পা অফিসারের। তখন না ইলেকশন হয়েছে, না ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল, আর আমি আপনাদের সামনে 1997 ব্যাচের আইপিএস অফিসার, যার নাম হচ্ছে কে জয়রামনা, ওনার ভিডিও তুলে ধরে বলেছিলাম যে ইনি কাটাপ্পা নামে পরিচিত। তুখোর পুলিশ অফিসার,
যাকে ডিপ্রাইভ করা হয়েছে। আজ বিজেপির নেতা কর্মীরা অনেকেই মনে করছেন আমরা সাইড হচ্ছি, সাইড লাইন করা হচ্ছে, তৃণমূলে ঢুকছে, এগুলো পলিটিক্যাল ম্যাটার, অনেকে মনে করছেন ডিপ্রাইভ। কিন্তু এই অফিসারদের যদি গল্প শোনেন, যেটা কি রিয়েল স্টোরি, রিয়েল স্টোরি নয়, সেটা শুনে তো আপনারা ভাববেন যে ডিপ্রাইভ কাকে বলা হয়, বঞ্চিত হওয়া কাকে বলা হয়। আর সেই কাটাপ্পাকে আজকে জায়গা দিয়েছেন নতুন সরকার গড়তেই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই মানুষের সামনে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এবং প্রতিষ্ঠা করার যে এক্সাম্পল আপনারা বলতে পারেন, উদাহরণ, সেটা হচ্ছে সেই কে জয়রমন 1997-এর অফিসারকে এইবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে গঠিত কমিশনের সদস্য সচিব করা হয়েছে। মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। কারণ তিনি তখনও দুর্নীতির সাথে আপোষ করেননি, আর এখন ওনাকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে এবং এনাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত কমিটির সদস্য সচিব করা হলো। এবার তদন্তে ইনি ঢুকলেন এবং তদন্ত কোথায় থেকে শুরু করে করে কাকে কাকে বেছে বেছে ক্লাস নেওয়া হবে এবার আপনারা বুঝতেই পারছেন। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে কাটাপ্পা সম্পর্কে একটু তো বলবোই। ইনি এমন অফিসার ছিলেন যখন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দুর্নীতির তদন্তে নেমেছিলেন। বুঝে নিন ভালো করে যে এই অফিসার যখন দুর্নীতির তদন্তে নেমেছিলেন তখন 2013 সালের নভেম্বর মাস। নিজে একজন আইপিএস অফিসার, তিনি দুর্নীতির তদন্ত করতে গিয়ে হাত কাঁপেনি আইএএস অফিসারকে অ্যারেস্ট করেছিলেন উইদাউট এনি পারমিশন। যখন শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন সিইও আইএএস কিরণ কুমারের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যিনি জলপাইগুড়ির ডিএম ছিলেন, ডিএম, নবান্নের পারমিশন ছাড়া অফিসার কে জয়রমন আমাকে অ্যারেস্ট করেছিলেন, কারণ ওনার এগেনস্টে দুর্নীতি প্রমাণিত হয়েছিল এবং তিনি করাপ্টেড ছিলেন, সেটা প্রমাণিত হয়েছিল বলে অ্যারেস্ট করেছিলেন। এবং যার জন্য নবান্ন থেকে মমতা ব্যানার্জি ইমিডিয়েটলি হুঙ্কার দিয়ে বলেছিলেন যে কোন আস্পর্ধায় কে জয়রমন নবান্নের পারমিশন ছাড়া একজন আইএএস অফিসার জলপাইগুড়ির ডিএমকে অ্যারেস্ট করছে, কোন আস্পর্ধায়। যার জন্য এটাকে নিয়ে ভয়ঙ্কর চর্চা হয়, গোটা রাজ্য জুড়ে তোলপাড় লেগেছিল যে একজন অফিসার যিনি দুর্নীতির সাথে আপোষ না করে একজন আইএএস অফিসারের কলার ধরে জেলে ভরে দিয়েছেন, কারণ দুর্নীতি তিনি মেনে নেননি, আপোষ করেননি। তার হয়ে দাঁড়ানোর কথা ছিল মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা ব্যানার্জির। তিনি কি করলেন? ওই দুর্নীতিবাজের হয়ে দাঁড়ালেন। তিনি কি করলেন? উনি ওপেন বললেন যে আমার সঙ্গে এটা কিন্তু ঠিক হলো না, কোন আস্পর্ধায় কে জয়রমন অ্যারেস্ট করেছেন উইদাউট এনি পারমিশন। এবং মমতা ব্যানার্জির সঙ্গে যখন বৈঠক করেন কে জয়রমন, মানে কতটা গরম মাহল তখন চলছিল ভাবুন। তখনও মমতা ব্যানার্জির সাথে বৈঠক সেরে বেরিয়ে আসার পর একটাই কথা বলেছিলেন যে সিদ্ধান্তের জন্য অনুতপ্ত নয়, সিদ্ধান্তের জন্য অনুতপ্ত নয়, করাপশন করেছে, জেলে ভরেছি। অবাক করা বিষয় কি জানেন? যখন এই দুর্নীতিবাজ এই জলপাইগুড়ির ডিএম যিনি ছিলেন এই কিরণ কুমার জামিনের আবেদন করেন, তখন সরকারি আইনজীবী সেই জামিনের বিরোধিতাও করেনি। ছি, আর কত নিচে নামবেন। একের পর এক ঘটনা যদি বলি তো আপনাদের মনে হবে কত মানে লিড দিতে নেতৃত্ব দুর্নীতির, এইরকম দুর্নীতিবাজ যেখানে সরকারি আইনজীবী মানে অ্যারেস্ট হয়ে রয়েছেন দুর্নীতিবাজ একজন ডিএম, তার হয়ে সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করছেন না যে হ্যাঁ জামিন পেয়ে যাক। তাহলে যে সত্যের পাশে দাঁড়ালো তাকে মমতা ব্যানার্জি কি দিয়েছিল? কম্পালসারি ওয়েটিং। কে জয়রমনকে কম্পালসারি ওয়েটিংয়ে মানে পাঠিয়ে দেওয়া হয়, যেহেতু আইপিএস অফিসার ছিলেন। এবার পজিশন তো ছোট করতে পারবেন না, এবং কতদিন পর্যন্তই উনি কম্পালসারি ওয়েটিংয়ে রাখবেন। সেই কারণে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির এডিজি পদের ট্রেনি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং তারপর এডিজি মডার্নাইজেশনের দায়িত্ব দেওয়া হয়, যার ফিল্ড পাওয়ার জিরো, যার ফিল্ড পাওয়ার নেই। তাহলে এটাকে বলা হয় ডিপ্রাইভ হওয়া। পারমিশন ছাড়া অ্যারেস্ট করেছিলেন সেই কারণে। আর আজ সেই সরকারের আর এক মুখ আপনাদের সামনে আমি খুলে দেবো, যেখানে কালকে শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে পোস্ট করে বললেন যে এই যে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দোষী সাব্যস্ত করার পারমিশন চাওয়া হয়েছে ইডির দিক থেকে, সেই প্রক্রিয়া চালু হোক। পারমিশন সরকারের দিক থেকে দেওয়া হলো 10 দিনের মধ্যে, যেটা মমতা ব্যানার্জি 2 বছরে করে উঠতে পারেনি। আসলে এই সন্দীপ ঘোষ হচ্ছেন সরকারি কর্মচারী, তো যখন ওনার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত হবে এবং তার দোষ প্রমাণিত হবে তখন ডিরেক্টলি অ্যারেস্ট করা যাবে না। তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে পারমিশন লাগবে, যে আপনারই সরকারি কর্মী যে যাকে দোষী সাব্যস্ত করতে চাই আমরা, তো সরকার পারমিশন দিক। সেই পারমিশনটুকু মমতা ব্যানার্জি দেননি। আরজিকর কাণ্ড যা শুধুমাত্র রাজ্যে নয়, দেশে একটা আন্দোলন হয়েছিল, সেই কাণ্ডে মমতা ব্যানার্জি এত ডেসপারেট যে সন্দীপ ঘোষকে দোষী সাব্যস্ত করার জন্য ইডিকে পারমিশন দেননি। সেই কাজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে 10 দিনের মধ্যে পারমিশন দিয়ে দেখিয়ে দিলেন যে কোনো দুর্নীতিবাজের সঙ্গে আপোষ হবে না। এবং শুধু তাই নয়, তার কপি পাঠানো হয়ে গেছে ব্যবস্থা গ্রহণের জন্য, অলরেডি কপি পাঠানো হয়ে গেছে রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব, সরকারি অভিকর্তা এবং ইডি সিজিও কমপ্লেক্স MSO প্রত্যেকটা জায়গায় যে ব্যবস্থা নেওয়া হোক।
কোনো আপোষ নয়। শুধু তাই নয়, শুরু হয়ে গেছে তদন্ত আর্থিক অনিয়মের, শুধুমাত্র এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নয়, ওই যে মা তারা ট্রেডার্স থেকে শুরু করে ইসান ক্যাফে, খামা লোহা, প্রত্যেকের বিরুদ্ধে যতগুলি আর্জিকর কাণ্ডে যত আর্থিক তছরূপির ঘটনা সামনে এসেছিল প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত শুরু করার পারমিশন সরকারের দিক থেকে দেওয়া হয়ে গেছে মাত্র 10 দিনে। যে কাজ বছর বছর ঘুরলো, মমতা ব্যানার্জি করলেন না। কেন করলেন না বুঝতে পারছেন? সোনা পাপ্পু ইডি যখন তলব করা হয় ইডি আধিকারিকের দিক থেকে সিজিও কমপ্লেক্সে, কালকে নিজে এসে বলছে যে আমি কিছু করিনি করে অ্যারেস্ট। কারণ তার মাথায় কার হাত ছিল বুঝতে পারছেন? আশেপাশ তো অ্যারেস্টই হয়েছে, ওই যে জয়েস কামদার ব্যবসাদার অ্যারেস্ট হয়েছেন। আচ্ছা, তার পাশে ওই যে ছিলেন আপনাদের ওই যে বিরাট কালীঘাটের ওসি, প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হয়েছে। তাহলে আশেপাশ তো সরে গেছে, তো সোনা পাপ্পুর মাথায় কার হাত ছিল? যারই হাত থাক না কেন তাকেও ঘাড় ধরে ভরা হলো। আরও 4 জনের তালিকা অলরেডি দিয়েছেন যে প্রত্যেকের তদন্ত হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকশন, মানে দুর্নীতির সাথে আপোষ করা নেই। শুধু তাই নয়, সন্দেহ তালিকায় যারা রয়েছেন এই আরজিকর কাণ্ডে, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পুরপ্রধান সোমনাথ দে, প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়, প্রত্যেকের ভূমিকা দেখা হবে, কাউকে ছাড়া যাবে না। কারণ এই আরজিকরের মা বাবা, এখন তো ওনার মা আরজিকরের অভয়ার মা হয়েছেন এখন বিধায়ক, কিন্তু তার আগেই বন্ধ খামে দিয়েছিলেন যে কাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে। কারণ একমাত্র ওই সঞ্জয় বলে যে ছেলেটা কনভিক্টেড হয়েছে সেই শুধুমাত্র অপরাধী নয়, তার বাইরেও কিন্তু জড়িত রয়েছে। অভয়াকে খুন করার মধ্যে যার যার হাত রয়েছে তাদের নাম বন্ধ খামে দিয়েছিলেন, কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। এইবার সরকার গঠন হতেই একের পর এক স্টেপ স্টার্ট হয়ে গেছে নেওয়া। তো প্রথম থেকে এই সরকার মানুষের সামনে কি প্রমাণ করার চেষ্টা করছে? যে দুর্নীতির সাথে আপোষ নয়, বেআইনি কাজে সরকার নেই, আর সরকার আর পার্টি আলাদা। এইটাই এই দিকগুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে কাল পর্যন্ত বড় স্টেপ নিয়েছেন যেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন যে আমি অনুমতি দিয়েছি যে এই সন্দীপ ঘোষ যে সরকারি কর্মী, যেখানে সরকারের পারমিশনের জন্য ইডি ওয়েট করছিলেন, আমি অনুমতি দিলাম, ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। আমরা তো এটাই চাই, দুর্নীতিবাজ জেলে থাকবে, সত্যের সাথে যে দাঁড়িয়ে এসে সামনে থাকবে, এইভাবেই তো রাজ্য এগোবে। আমরা তো এটাই চেয়েছি। আর প্রত্যেকটা মানুষ যা চায়, যা চেয়েছে ছোট থেকে বড়, 10 দিনের মধ্যে প্রত্যেকটাই ফুলফিল হচ্ছে। তার মানে সরকার জানে যে মানুষ কি চায়। আগের সরকারও জানতেন মানুষ কি চায়, কিন্তু করবেন না, নিজের ইচ্ছে মতো করবেন। সরকার তো নয়, মনে হয়েছিল ওনারই নিজের সম্পত্তি, মানুষ বুঝিয়ে দিয়েছেন, রাস্তায় নামিয়ে ছেড়ে দিয়েছেন, আজ কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, ভাইপো তো প্রচারও করতে পারছে না। তো এই হচ্ছে মানুষের পাওয়ার, যে নো কম্প্রোমাইজ, দুর্নীতির সাথে তো নাই। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য হতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।